তো ঠিক আছে, আজকে আমরা শুরু করব যে আমাদের বায়োলজি টেস্ট পেপার আমরা শেষের দিকে আছি। এটা সম্ভবত ফাইনাল পার্ট। এটাতে আমরা 250 260, কারণ এর আগে আমরা 267 করে দিয়েছি। তো বায়োলজি আমাদের সম্পূর্ণ কভার হয়ে যাবে। আমরা সম্পূর্ণভাবে এমসিকিউ, এসএকিউ আর 2 মার্কের কোশ্চেন, 1 মার্কের কোশ্চেন, 3 মার্কের, ওকে, সব কিছুই দেখাচ্ছি। আর লং কোশ্চেনের সাজেশন দিয়ে দিব। পরীক্ষা আর কিছুদিন মাত্র থেকে গেল, তোমরা ওইগুলো করে গেলে বারবার কিছু কোশ্চেন রিপিট হচ্ছে। এবিটিএ সলভ করার মেন উদ্দেশ্য হচ্ছে কিছু কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, তোমরা ওগুলোকে খেয়াল করো, ওকে। আর তোমরা সাইটে আমি পিপিটি দেখিয়ে দিব, তোমরা ওখান থেকে স্ক্রিনশট করে নাও। তো ঠিক আছে, আজকে আমরা শুরু করছি যে আমাদের এসি 252 বা 250-তে যেটা আছে বায়োলজির, যে আমরা প্রথম এমসিকিউগুলো দেখে নাও। প্রথম যে 4টা এমসিকিউ আছে, দ্বিবিভাজন দেখা যায়। দ্বিবিভাজন মানে কি? দুটো ভাগে ভাগ হবে। কাদের ক্ষেত্রে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। কাজ শেষ। 2 নম্বর হচ্ছে যে একটি যে রেণু মাতৃকোষে 24টি ক্রোমোজোম আছে, শস্যতে কটি ক্রোমোজোম থাকবে? দেখো, রেণু মাতৃকোষ মানে কি? 2n, 2n = কত? 24। তো n = কত? 12। এবার শস্য নিউক্লিয়াস হচ্ছে 3n, তো 3 × n এর মান তো 12 আছে, মানে 36টি হবে। কী বলো, বুঝতে পেরেছো? দেখে নাও। আচ্ছা, ট্রান্সজেনিক টমেটোতে কোনটি বৃদ্ধি পেয়েছে? ট্রান্সজেনিক টমেটো মানে কি? এমনি নর্মাল টমেটো কী হচ্ছে, কিছুদিন রেখে দিলে ওটা কী হয়েছে, পচে যায় না? মানে টমেটো যদি বেশি লিকুইড, মানে বেশি রেড হয়, এবার ওটা যদি মানে যেগুলো দেশি টমেটো ওগুলো কিনে নিয়ে আসলে কী হয়, বেশি দিন রাখা যায় না, কারণ ওগুলো বেশি দিন রাখলে ওগুলো নষ্ট হয়ে যায়, টমেটোটা লিকুইডের মতো হয়ে যায়। তো কী হচ্ছে, ওর যে কভারটা আছে, কভারটা ওটা অতিরিক্ত সফট হয়ে যায়। কিন্তু যদি ট্রান্সজেনিক টমেটো কেন হয়, হাইব্রিড যাকে আমরা বলি, ওতে কী হচ্ছে, ওর যে সেল ওয়ালটা মানে কোষ প্রাচীরটা যেটা আছে অনেক অনেক মোটা আছে, ওকে। উপরে যে চামড়াটা আছে অনেক অতিরিক্ত শক্ত, ওটা কিছুদিন পর্যন্ত থেকে যাবে। সেমিনিফারাস টিউবিল কি? এটা কোথায় থাকে? শুক্রাশয়ে থাকে সেমিনিফারাস টিউবিল, জানি এগুলো আমরা। পরে যে 4টা কোশ্চেন আছে দেখো, মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম কোনটা? সহপ্রকর্তা ও ব্যতিক্রম, লিঙ্কেজ ও ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকর্তা ব্যতিক্রম। তাহলে এখানে অপশান সবকটি। পরে কোশ্চেন আছে, একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে আমরা বলবো প্লিওট্রোপি। বারবার আমরা ডিসকাস করেছি প্লিওট্রোপি কি, যে একাধিক ফিনোটাইপ একটা জিন দ্বারা নির্ধারিত হবে। কাজ শেষ। পরে কোশ্চেন আছে, হিমোফিলিয়ার জন্য দায়ী কে? হিমোফিলিয়া হচ্ছে একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, ওকে, যেটা প্রচ্ছন্ন। মহিলাদের বডিতে ওটা প্রচ্ছন্ন থাকে, ছেলেদের ওটা হলে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয়ে যায়, ওকে। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কোথা থেকে শুরু হয়? ডেট্রিটাস মানে কি? মরা পচা জীব, মানে কোনো জীব মরে গেলো, পচে গেলো, ওখান থেকে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো থেকে শুরু হয়ে একদম পুরো সর্বোচ্চ খাদ্য পর্যন্ত যাবে। ওটা হচ্ছে কোর্কস বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। বুঝতে পারো নি? মন দিয়ে শোনো। কোনো একটা জীব মরে গেলো, পচে গেলো ব্যাকটেরিয়ার সাহায্যে, এবার ওটাকে খেলো, ছোটো ছোটো একটা কোনো পোকামাকড় খেলো, ওকে আবার খেলো যে কোনো একটা জীব, তাকে আবার এরকম খেতে খেতে যদি পাখি পর্যন্ত বা মানুষ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে ওটাকে আমরা বলবো কি? ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। মানে একদম পুরো মৃত জৈব বস্তু থেকে বৃহৎ খাদ্য শৃঙ্খল অবধি যাবে, ওকে। পরে যে 4টা কোশ্চেন আছে, পরিবেশের কাদের ঘনত্ব বেশি পেলে অ্যাসিড বৃষ্টি হবে? SO2 আর NO2, ওকে। এছাড়াও থাকে আমাদের পেন থাকে। আচ্ছা, কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয়নি, মানে জীবন হঠাৎ এমনি করে চলে আসেনি পৃথিবীতে জীবন? সেটা হচ্ছে মিলার আর উরের পরীক্ষা, মনে যেন থাকে। অ্যান্টিবডিতে পলিপেপটাইড শৃঙ্খল কটি থাকে? 4টি পলিপেপটাইড থাকে। পরে কোশ্চেন আছে যে ম্যাটারনাল অ্যান্টিবডি কাকে বলা হয়? IgG কে আমরা বলি ম্যাটারনাল অ্যান্টিবডি। পরে কোশ্চেন কি আছে, যে কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত নয়? সম্পর্কিত। রাইবোজোম তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং লাগে না, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি কিছু লাগে না, এখানে প্লাজমিড আছে, ভেক্টর হিসেবে কাজ করে। লিন্ডম্যানের যে সূত্রটা ছিল, লিন্ডম্যানের কি 10% লো, মানে যতটা আমরা খাবার খাবো, এবার আমাদের যদি কেউ খাবে, মানে আমাদেরকে আবার খাবে, ওকে। তাহলে মন দিয়ে শোনো, কী হচ্ছে, কোনো একটা সবুজ উদ্ভিদ, তার বডিতে 100 গ্রাম আছে সাপোজ কোনো প্রোটিন, এবার তাকে যখন কোনো তৃণভোজী কোনো একটা প্রাণী খাবে, তাহলে ওর বডিতে 10% কাজে লাগবে, বাকি এই যে বডি এর ইউজ করে নিয়েছে। কী বললাম, বুঝতে পেরেছো? 10%। এবার কোনো হরিণকে সাপোজ বাঘ খেলো, তাহলে তার 10% যাবে, ওকে। এই যদি 100 কেজি ঘাস খেয়েছিল, তাহলে বাঘের বডিতে সেটা যাবে 10 কেজি। তাহলে দেখো, এবার SAQকে তোমরা দেখো, বহু বিভাজন কাকে বলে? বহু বিভাজন হচ্ছে যে মাতৃজীব বিভাজিত হয়ে যদি অসংখ্য অপত্য সৃষ্টি করে, তাকে বহু বিভাজন। যেমন আমরা পড়েছিলাম কিসের, যে প্লাজমোডিয়াম ভাইভেক্সের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি, যে অসংখ্য মেরোজয়েড থেকে অসংখ্য রেণুগুলো উৎপন্ন হচ্ছিল না। চলো রেণুটা কি? সঞ্চলনশীল ফ্লাজেলাযুক্ত ওযৌন রেণুকে চলো রেণু বলে। চলো মানে চলবে, রেণু, ওকে। রেণু কিসের জন্য হয়? ওযৌন জনন। তাহলে সঞ্চালনশীল ফ্লাজেলাযুক্ত ওযৌন রেণুকে বলা হয় চলো রেণু। পরে কোশ্চেন কি, সম্পূর্ণ লিঙ্কেজ কি? সম্পূর্ণ লিঙ্কেজ কাকে বলে? লিঙ্কেজ আর কোষিং ওভার একে অপরের প্রপোর্শনাল, অ্যান্টি প্রপোর্শনাল থাকে না? তাহলে দেখো, ক্রোমোজোমের উপর খুব কাছাকাছি অবস্থানের জন্য জিনগুলির মধ্যে লিঙ্কেজ বল খুব বেশি হয়, তখন লিঙ্কেজের অন্তর্ভুক্ত জিনগুলি পরস্পর থেকে আলাদা হতে পারে না, ফলে জিনগুলো কেবল
পিতৃ সমন্বয়ে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। 2 বা ততোধিক জিনের এমন লিঙ্কেজকে বলে সম্পূর্ণ লিঙ্কেজ। মানে কি হচ্ছে, যদি বড় হাতের এ ওর সাইডে নিচের দিকে আছে ছোট হাতের একটা সাপোজ বড় হাতের বি, এবার এই দুটো জিন এত পাশাপাশি আছে যে এরা যখন অপত্য সৃষ্টি হয় এই দুটো জিন পরস্পর থেকে আলাদা হতে পারে না, কারণ এর ডিস্টেন্সটা খুবই কম। তখন এই দুটোকে এরা না চাইলেও বাধ্য হিসাবে একই জায়গায় যেতে হয়। এই জন্য একে আমরা বলবো কি সম্পূর্ণ লিঙ্কেজ। অভিযোজন বিচ্ছুরণ বলতে কী বোঝো, অথবা দিয়ে আছে, এত মুখস্থ করে কোনো লাভ নেই। দেখো পরে কোশ্চেন আছে অথবা দিয়ে অভিযোজনগত বিচ্ছুরণ কি, সাইডে তোমরা দেখতে পাচ্ছ। ব্যাপারটা হচ্ছে কি যে কোনো একটা জীব এখানে সাপোজ আছে, এবার কোনো কারণে যদি ভৌগোলিক অবস্থানের জন্য এখান থেকে অন্য কোনো জায়গায় চলে যায়, ভন্ডার এফেক্টের মতো অন্য জায়গায় কোথাও গেলো বা ওখানে তার উৎপত্তি একই জীবের হয়েছে, কিন্তু তার মধ্যে যে অ্যাডাপ্টেশন যে পরিবর্তন দেখা যাবে সেটাকে বলবো অভিযোজনগত বিচ্ছুরণ। ওকে, পরে কোশ্চেন অটিকোলজি কাকে বলে আর বায়োম কাকে বলে। অটিকোলজিটা কি বলছে, যে শাখায় একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীর সাথে তার পরিবেশের ইন্টারাকশন নিয়ে আলোচনা করা হবে। তাহলে কি বললাম, অটিকোলজি হচ্ছে এমন একটা শাখা যেখানে অটিকোলজি সিনোকোলজির পার্থক্য দিকে আছে। তাহলে দেখো অটিকোলজি হচ্ছে একটা শাখা, একটা নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীর সাথে তার পরিবেশের ইন্টারাকশনকে আমরা বলবো অটিকোলজি। আর বায়োম কি, বায়োম হচ্ছে কি একটি নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থানে বিভিন্ন জীব সম্প্রদায়ের গঠিত সুবিশাল অঞ্চলকে বলে বায়োম। বারবার এই কোশ্চেনগুলো রিপিট হচ্ছে অর্টিকোলজি, সিনিকোলজি, বায়োম। ওকে, প্লিওট্রপি। তাহলে বায়োম কি বললাম, যে একটা সুবিশাল অঞ্চল, ওকে, যেখানে একটি নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন অঞ্চল, সুবিশাল অঞ্চলে, ওকে, যেখানে বিভিন্ন ধরনের যে জীবগোষ্ঠী থাকে তাকে আমরা বলবো বায়োম। অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী একটি ছত্রাকের নাম সবাই জানি আমরা। অ্যান্টিবায়োটিক প্রথম অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন, যেটা পেনিসিলিয়াম নোটেটাম থেকে, আলেকজান্ডার ফ্লেমিং। এবার 2 মার্কের কোশ্চেন দেখো, কলোস্ট্রাম কি, অথবা দিয়ে আছে জোড় কলম বলতে কী বোঝো। কলোস্ট্রাম হচ্ছে দেখো একটা বাচ্চা জন্মানোর পর, প্রথম বাচ্চা জন্মানোর কী হচ্ছে 2-3 দিনের মধ্যে বা 2-3 দিন অবধি তার মায়ের যে বুক থেকে বা মায়ের স্তন থেকে যে হালকা হলুদ গাঢ় যে দুধটা নির্গত হয় সেটাকে আমরা বলবো কলোস্ট্রাম। ওতে প্রচুর পরিমাণে IgA অ্যান্টিবডি থাকে। ওকে, পরে ওর সাথেই কোশ্চেন ছিল জোড় কলম বলতে কী বোঝো। জোড় কলম মানে হচ্ছে একই প্রজাতির দুটো ভিন্ন জীবের মধ্যে যদি আমরা জোড় লাগাই, ওকে, মানে দুটো গাছের শাখা, যদি শাখাকে আমরা যুক্ত করি তাহলে তাকে বলে জোড় কলম বা গ্রাফটিং। উদাহরণ তোমরা দিয়ে দিই। পরে কোশ্চেন আছে সেন্ট্রাল ডগমা বলতে কী বোঝো। সেন্ট্রাল ডগমা হচ্ছে যে এমন একটা পদ্ধতি, ওকে, এটা মডেল দিয়েছিল সেন্ট্রাল ডগমার মডেলটা তোমরা এটা করে দিলে হয়ে যাবে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন, ডিএনএ থেকে ঘুরে ডিএনএও হতে পারে। তো ডিএনএ থেকে যদি ডিএনএ হয় নাম রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ হলে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন হলে ট্রান্সলেশন। আর হচ্ছে তোমার এমআরএনএ যে তৈরি হচ্ছে আরএনএ থেকে ডিএনএও হতে পারে, যেটাকে আমরা সিডিএনএ বলি, মানে রিভার্স ট্রান্সক্রিপশন। এটা হচ্ছে কি যে আমাদের সেন্ট্রাল ডগমার মডেল। মধুর উপাদানগুলি কি, মধুতে ফ্রুক্টোজ আছে, গ্লুকোজ আছে, মিনারেলস আছে, ওয়াটার আছে, ওকে, ভিটামিন আছে, সব কিছু আছে। পরে কোশ্চেন আছে বিওডি বলতে কী বোঝো। বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বলছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় একক পরিমাণ জলের মধ্যে যেসব জৈব অণুসমূহ আছে ওগুলোকে, মানে জৈব অণুজীব দ্বারা যদি ওগুলোকে ডিগ্রেড করতে যে পরিমাণ অক্সিজেন লাগে সেটাকে আমরা বলবো কি বিওডি। বলছে যে কোনো একটা এরিয়ায় বা কোনো জলের মধ্যে কিছু জৈব পদার্থ দ্রবীভূত যদি থাকে, ওকে ডিগ্রেড করতে, ওকে সম্পূর্ণভাবে নষ্ট করতে জৈব পদার্থ দিয়ে, জৈব পদার্থগুলোকে আমরা ব্যাকটেরিয়া অণুজীব দ্বারা ডিগ্রেড করব, তার জন্য যে পরিমাণ অক্সিজেন লাগে তাকে আমরা বলবো বিওডি। এর একটা ভাই আছে সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সেটা হচ্ছে যদি কোনো অজৈব পদার্থ জলে দ্রবীভূত থাকে তাহলে তাকে ডিগ্রেড করতে যে পরিমাণ অক্সিজেন লাগে সেটা হচ্ছে সিওডি। আচ্ছা, 2 মার্কের কোশ্চেনগুলো দেখো। এমনিওসিনথেসিস কি, এর তাৎপর্য কি। এমনিওসিনথেসিস কি আর তাৎপর্য একটা কথাই লিখে দিয়েছি যে এমনিওসিনথেসিস হচ্ছে যে যখন কোনো শিশু মায়ের পেটে থাকে তাহলে সেখানে কি হচ্ছে যে ওর পেটের ভিতরে যেখানে থাকে সেখানে একটা লিকুইড থাকে, সেই লিকুইডকে বলে অ্যামনিওটিক ফ্লুইড। এবার ওই ফ্লুইড নিয়ে টেস্ট করলে বলে এমনিওসিনথেসিস। এর টেস্ট করার প্রয়োজনীয়তা কি না, টেস্ট করার যে বাচ্চাটা যে আছে পেটের ভিতর তার ক্রোমোজোম সংখ্যা ঠিকঠাক আছে কি না, আচার স্ট্রাকচার এগুলো ঠিকঠাক আছে কি না, ওকে, কোনো যে ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম কোনো ত্রুটি আছে কি না। এছাড়া হচ্ছে যদি বাচ্চার মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে ওকে অ্যাবর্শন করানো পসিবল হয়। ওকে, এছাড়া এর সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয়, যেটা করা উচিত নয়। আচ্ছা, পরে কোশ্চেন আছে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএর কাজ কি। আমরা জানি যে আমাদের যে জেনেটিক আরএনএ আর নন জেনেটিক আরএনএ আছে, নন জেনেটিকের মধ্যে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ পড়ে। তো এমআরএনএর কাজ হচ্ছে এমআরএনএতে কী থাকে, কোডনগুলো থাকে, সে ডিএনএ থেকে কোড বহন করে নিয়ে আসে, আমাদের এই কোডগুলোকে আমাকে প্রোটিন তৈরি করতে হবে। তাহলে এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ অণুতে কোডনগুলির মাধ্যমে ডিএনএ অণু থেকে কী ধরনের প্রোটিন সংশ্লেষ হবে তার সে বার্তা বহন করে, মেসেজ। আরআরএনএ হচ্ছে রাইবোজোমাল আরএনএ, প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে এটা রাইবোজোম গঠন করে। আর আমার আছে টিআরএনএ।
টিআরএনটা কি, এই সাইটোপ্লাজমে অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার থেকে এমআরএনএর মধ্যে যে কোডিনটা আছে সেটা পড়বে সে, আর কী করবে অ্যামাইনো অ্যাসিডকে ধরে নিয়ে আসে। তাহলে 3টা আরএনএর 3 রকম কাজ। একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, সে ডিএনএর সংকেত বহন করবে, রাইবোজোমাল আরএনএ রাইবোজোম তৈরি করবে, আর যেটা টিআরএনএ আছে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসবে খুঁজে খুঁজে। পরে কোশ্চেন আছে হার্ডি উইনবার্গের মূলনীতিটি বিবৃত করো। হার্ডি উইনবার্গ কী বলছে, কোনো একটি বৃহৎ বা র্যান্ডম প্রকৃতিতে প্রজননক্ষম মেন্ডেলীয় পপুলেশনে যদি মিউটেশন, জিন প্রবাহ, জেনেটিক ড্রিপ, প্রাকৃতিক নির্বাচন বা এইসব কিছু না হয়, তাহলে পপুলেশনে এলিলিক ফ্রিকোয়েন্সি আর জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকবে। কোনো কিছু না, তোমরা এটা মুখস্থ করে নিবে। হার্ডি উইনবার্গ কী বলছে, সে বলছে অ্যাকচুয়ালি ওর সূত্র হচ্ছে P+Q=1, ওকে, বা P² এর হোল স্কোয়ারের সূত্র আছে হার্ডি উইনবার্গের, তোমরা ওগুলো কাজে লাগবে না বর্তমান, তবুও এতটুকু মনে রাখো হার্ডি উইনবার্গ কী বলছে। হার্ডি উইনবার্গ বলছে যদি কোনো একটা পপুলেশনের মধ্যে কোনো জীবের মধ্যে ইন্টারাকশন না হয়, কোনো বাইরে থেকে কোনো জিন এসে না ঢুকে, বা এখান থেকে কোনো জিন বাইরে না যায়, অথবা কোনো ধরনের মিউটেশন যদি না হয়, অথবা কোনো ন্যাচারাল সিলেকশন না হয়, তাহলে এইখানে যে জীবটা আছে এর বংশ পরম্পরায় এর এলিলিক ফ্রিকোয়েন্সি বা এর জিনোটিপিক ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হবে না, জিনের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই শর্তগুলো মানতে হবে, বাইরে থেকে কোনো মিলামেশা চলবে না, এখান থেকে কোনো জিন বাইরে যেন প্রবাহিত না হয়, বাইরে থেকে কোনো জিন এসে ইন্টারাকশন না করে, ওকে, ন্যাচারাল সিলেকশনও যাতে না হয়। জিনপুল কি, কোনো একটা প্রজাতির ভিতর যতগুলি জিন থাকে তাকে বলা হয় জিনপুল। ক্লিয়ার? পরে কোশ্চেন বারবার আলোচনা করেছে একটা আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্র সব বর্ণনা করো। তাহলে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। তাহলে দেখো একটা অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডির দুটো চেন থাকে, একটা ভারী চেন একটা হালকা চেন। ভারী চেনকে এইচ চেন বলে, হালকা চেনকে এল চেন বলে। ভারী চেনগুলো বড় বড়, হালকা চেনগুলো সাইডে ছোট ছোট দুটো দান্ডা আছে। এবার দেখো ওই যে কিছুগুলো ওর অংশ আছে, ভারী চেনের মধ্যে ও ডাইসালফাইড বন্ড থাকে, হালকা চেন আর ভারী চেনের সঙ্গে ও বন্ড থাকে। এবার হচ্ছে উপরের দিকে আছে যে ওয়াই অক্ষরে আছে, ডান দিকে আছে যেটা, তো তার ক্ষেত্রে কী হচ্ছে, ওখানে সে অ্যান্টিজেন এসে বাইন্ড হয়, তাহলে ওটা হচ্ছে ওর পরিবর্তনশীল অঞ্চল, ওটা ভেরিয়েবল, ওটা চেঞ্জ হতে পারে। আর নিচের দিকে ওর আছে কনস্ট্যান্ট অঞ্চল বা স্থায়ী অঞ্চল, যেটা পিঙ্ক কালারে দেখানো হয়েছে, ওটা কোনো চেঞ্জ হয় না, ওকে। আর নিচের দিকে উপরের দিকে ওর NH2 গ্রুপ থাকে, নিচের দিকে CO গ্রুপ থাকে, ওকে, এখানে ওটা দেখানো নেই। আর যেখানে অ্যান্টিজেন এসে বাইন্ড হয় ওই এলাকাটা বলছে প্যারাটপ, ওকে। তাহলে এখানে কী হচ্ছে, ভারী আর হালকা শৃঙ্খল আছে, ওটা একটু পড়বে তোমরা। আর ডাইসালফাইড বন্ডও পড়বে, ডাইসালফাইড বন্ড, আর হচ্ছে স্থায়ী আর পরিবর্তনশীল অঞ্চলটাও পড়বে, আর কিছু পড়ার দরকার নেই। পরে কোশ্চেন আছে ফাইলেরিয়াসিস রোগের উপসর্গ কী, আর এই রোগ সৃষ্টি হয় কার জন্য, ওর বিজ্ঞানসম্মত নাম। ফাইলেরিয়াসিস মানে কী হচ্ছে, হাতির পায়ের মতো পা ফুলে যাবে, ওকে। তাহলে এটা কী হচ্ছে, যে এর জন্য আমি প্রথম বলে দিই, এর জন্য দায়ী কে, সে হচ্ছে এই বেচারা উচেরিয়া ব্র্যাঙ্কোপ্টি, ওকে, এই এর বিজ্ঞানসম্মত নাম। এবার দেখো তো এটা মশা থেকে রক্ত ছড়ায় যেত মশার মাধ্যমে। তাহলে ফাইলেরিয়াসিস রোগের উপসর্গ কী, কীভাবে চিনবে, অক্রান্ত স্থানে ইনফ্লামেশন হবে, ফুলে যাবে। আর ওখানে কী হবে, ওখানে যে লসিকাবাহ আছে, আর হচ্ছে ওখানে শক্ত টান হয়ে যায়, আর ওর ইনফ্লামেশনের সময় ওটা তোমাকে জ্বর আসবে, অনেক সময় পাটা ফুলে হাতির মতো হয়ে যায়, ওকে, অনেক কষ্ট হয়ে ফেটে যায়। পরে কোশ্চেন আছে মধুর উপাদানগুলি কী কী, মৌমাছির যে কোনো একটা রোগের নাম আর তার কারণ উল্লেখ করো। তাহলে দেখো মধুতে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ এগুলো সব আছে, সুক্রোজ, খনিজ পদার্থ, ভিটামিন, জল সব আছে। আর মৌমাছির একটা রোগের নাম হচ্ছে নোজেমা, আর এটা যার জন্য হয় সেটা হচ্ছে একটা প্রোটোজোয়া, তার নাম হচ্ছে নিমা অ্যাপিস, ওকে। পরে কোশ্চেন আছে একটা সিডেরেটিভ আর একটা হ্যালুসিনোজেন ড্রাগের নাম লেখো, আর শঙ্করায়নটা কি। সিডেটিভ হচ্ছে বারবিচুরেট, আর হচ্ছে হ্যালুসিনোজেন হচ্ছে LSD, ওকে, গাঁজাও হতে পারে। তো শঙ্করায়ন কাকে বলে, বলছে সাধারণভাবে কোনো চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মধ্যে মেলানোকে বলে শঙ্করায়ন। কী বললাম বুঝতে পেরেছো? দেখো কোনো চরিত্র সাপেক্ষে সাধারণভাবে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে শঙ্করায়ন বলে। পরে কোশ্চেন আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলি কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপটা তোমরা এটা দেখে নিবে। প্রথম আমাদের ধাপগুলো আমি শর্টকাটে বলে দিচ্ছি, তোমরা পরীক্ষায় যদি আসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্টেপগুলো, তাহলে তোমরা ছবি এঁকে লিখবে। তাহলে দেখো প্রথম আমাদের কি করতে হবে, যে আমাদের জিন অফ ইন্টারেস্ট, যেটা আমাদের জীবকোষ, যেটা থেকে আমাদের যার মাল্টিপল কপি বানাতে হবে, ওখান থেকে আমাকে DNA বের করতে হবে কোষ থেকে। তারপরে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করে ওই জিনটাকে, জিন অফ ইন্টারেস্ট, যেটাকে বাংলায় বলে কাঙ্ক্ষিত জিন, ওই জিনটাকে বের করতে হবে। আর অন্যদিকে একটা ব্যাকটেরিয়া নিতে হবে, ব্যাকটেরিয়াকে সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটে প্লাজমিড বের করতে হবে। প্লাজমিডটাকে কাটবো, এদিকে আমার জিন অফ ইন্টারেস্টও আছে, দুটাকে জোড়া লাগিয়ে দিব। জোড়া লাগিয়ে দিলে কি হবে, যে এটা হয়ে গেল কি রিকম্বিনেন্ট DNA হয়ে গেল। এবার এই রিকম্বিনেন্ট DNAটাকে আমাদের আবার একটা হোস্ট সেলে ব্যাকটেরিয়া বডিতে ঢুকাবো। ওকে, ওই পদ্ধতি আছে ব্যাকটেরিয়া বডিতে ঢোকানো। ওকে, ইলেকট্রোপোরেশন, DNA মাইক্রো ইঞ্জেকশন, ট্রান্সফেকশন, তো এগুলোর মাধ্যমে ব্যাকটেরিয়া বডিতে ঢুকিয়ে দিলাম। ব্যাকটেরিয়া কী করলো, তার পেটি প্লেটে মাল্টিপল কপি বানিয়ে দিল। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলো। পরে কোশ্চেন আছে বায়োপ্যাটেন্ট, বায়োপাইরেসি আর বায়োসেফটি কী। পেটেন্ট হলো সরকার কর্তৃক উদ্ভাবনা দেওয়া, ওকে বলে পেটেন্ট। ওকে, যারা বাণিজ্যিকভাবে ব্যবহার না করতে পারে, লিজ যাকে বলো, হয় না,
যে প্যাটেন্টকে যদি জৈবিক ব্যাপারে উৎপাদিত বস্তুর অনুমতি প্রদান করা হয় তখন তাকে বলে বায়ো প্যাটেন্ট। সরকার দিবে যে হ্যাঁ তোমরা কাজ চালাও। বায়ো পাইরেসিটা কি বলে, কিছু সংগঠন বা সংস্থা এমন আছে যেগুলো কি করছে, দেশের জৈব সম্পদগুলো লুট করছে, মানে না পেটেন্ট না নিয়ে কি করছে ইউজ করছে। বায়ো পাইরেসির ওদিকে উদাহরণ আছে, আমরা দেখব। আমাদের ছিল বাসমতি রাইস, ওকে, তাহলে সেই বাসমতির বদলে ওরা অন্য নাম একটা দিয়ে দিয়েছে, দিয়ে ওই সেম চালকে ওরা চালাচ্ছে। নিম গাছ যে আছে, মানুষের এখানকার মানে অতিরিক্ত মানে অতীতকাল থেকে এখানকার মানুষ জানে যে নিমের যে গুণগানগুলি, কিন্তু বাইরের কোম্পানিগুলি এসে কী করছে যে নিমের গুণগানগুলি জেনে তারা এইগুলোকে নিয়ে ওরা বাজারে বিক্রি করছে নিমের বিভিন্ন প্রোডাক্ট। ওকে, ন্যাচারাল জিনিসগুলোকে ওগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে যাদের প্যাটেন্ট দেওয়ার কথা ওদের না দিয়ে নিজেরাই ওর স্বার্থ সিদ্ধি করছে। পরে কোশ্চেন আছে বায়োসেফটি বলতে কী বোঝো? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে উৎপাদিত বস্তুর বৈশিষ্ট্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় না, ফলে জিন টেকনোলজিতে যথেষ্ট পরিমাণ ঝুঁকি থেকে যায়। ট্রান্সজেনিক জীব থেকে উদ্ভিদ, প্রাণী, অণুজীবদের কোনো ঝুঁকি প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলে বায়োসেফটি। দেখো এটা কি বলেছে, সে বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে জীবগুলো পাওয়া যাচ্ছে বা যেসব উদ্ভিদগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে 100% গ্যারান্টি দিতে পারে না ওর ক্ষতি আছে কি না। ওগুলো যেহেতু জিনগত চেঞ্জ করেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি, কোনো কোষ যে আছে তার মধ্যে জিনগত চেঞ্জ করা হচ্ছে। সাপোজ যেমন বিটি বেগুন আছে, বেগুনে এমনি নর্মাল পোকা ধরে যেত, এমন কিছু ওর মধ্যে জিনটা চেঞ্জ করে দেওয়া হলো যাতে পোকা খেতে আসবে ও পাতা খেলেও সে মরে যাবে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে ওখানে যে বেগুনের জিনের চেঞ্জ করা হয়েছে, এবার ওই বেগুন যদি মানুষ খায় মানুষের প্রবলেম হতে পারে নাও হতে পারে, তাহলে তার জন্য ওটা কেউ দায়ী নয়, যে ওটা কেউ বলছে না সরকার যে তোমরা ওই বেগুনটা খাও, বিটি বেগুন খাও। ওকে, কিন্তু কি হচ্ছে যে কালো বেগুনগুলো পাওয়া যায় না, বেগুনি বেগুন। ওকে, তো ওটাই হচ্ছে আর কি, ওটাকে বলে বায়োসেফটি। পরে লাস্ট কোয়েশ্চেন আছে অরণ্য ধ্বংসের কারণ কি। অরণ্য ধ্বংসের কারণ আমরা সবাই জানি, অরণ্য ধ্বংস কিসের জন্য হয়? প্রথম হচ্ছে বাসস্থানের জন্য। 2 নম্বর অরণ্য ধ্বংস কিসের জন্য হয়? অতিরিক্ত জনসংখ্যার জন্য। 3 নম্বর হচ্ছে অরণ্য ধ্বংস কিসের করেছে? মানুষ ওই যে চাষবাস করার জন্য। তারপর হচ্ছে দাবানলে আগুন লেগে গেলে প্রাকৃতিক কারণের জন্য, ওকে, বা বায়ুমণ্ডলে যে বিশ্ব উষ্ণায়নের জন্য। এইসব অনেক কারণ আছে অরণ্য ধ্বংসের, ওটা নিজে বানিয়ে লিখতে পারবে। তো এই ছিল আমাদের SC 250 বা 252, আরেকটা সেট হয়ে গেলে কভার হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যার এগুলো লাগবে তাকে একটু শেয়ার করে দিও। ওকে।